হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং টপিক ডিসকাস করতে যাচ্ছি। টপিকটার টাইটেল কি? অন দি রাইট টু ডাই উইথ ডিগনিটি। তো এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হতো সেটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের ভিডিওর মাধ্যম দিয়ে। সেই রিলেটেড কন্টেন্ট অ্যাজ ওয়েল ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আপনারা পেয়ে গেছিলেন। এখন কন্টেন্ট আপনারা পড়েছেন, তো এই ভিডিওতেই সেই কন্টেন্ট রিলেটেড আর তার সাথে কিছু আরও আইডিয়াস যাতে এই টপিকের উপরে আমাদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং আর প্রপার গ্রিপ থাকে এই নিয়ে ডিসকাশন করব। তো চলুন শুরু করি। শুরু করার আগে এভরি টাইম যেরকম আমরা দেখি এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে, এটা আমাদেরকে ইউপিএসসি এই টপিকটা ইউপিএসসি মেন্স জিএস পেপার 2 পলিটি এই টপিকটা হেল্প করবে। যদি হেল্প করে তার মডেল কোশ্চেন কি হতে পারে, চলুন মডেল কোশ্চেনটাও দেখে নিই। মডেল কোশ্চেন বলছে দি রেকগনিশন অফ রাইট টু ডাই with dignity reflects the evolving interpretation of Article 21 of the Indian Constitution. Discuss in the light of recent Supreme judgment on the euthanasia. 15 marks, GS2 Polity. তো রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি সেটাও দেখব। এই আর্টিকেল 21 সেটা কি সেটাও আমরা একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেব এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আজকে কনটেক্সটে জাম্প করার আগে আমি আপনাদেরকে একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড দেব এই ইউথেনেশিয়ার উপরে। তো ইউথেনেশিয়ার যদি ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি আর্টিকেল 21 রিলেটেড, তার মানে আর্টিকেল 21। তো আর্টিকেল 21 যদি দেখি প্রপার বেয়ার অ্যাক্টে আর্টিকেল কি বলছে, দুটো পার্টে আর্টিকেল 21 বলছে। একটা কি বলছে, রাইট টু লাইফ, অ্যান্ড সেকেন্ড কি বলছে, রাইট টু পার্সোনাল লিবার্টি। তার সাথে এটাও আছে ইন দি বাই দি প্রসেস অফ প্রসিজিয়ার এস্টাবলিশ বাই ল। এবার যদি আমরা এই আইডিয়াটাকে প্রসিজার এস্টাবলিশ বাই ল বা 21-এর ব্যাকপিনে চলে যাই, যে আর্টিকেল 21টা আমরা কোথার থেকে অ্যাডপ্ট করেছি, তো আমরা সবার প্রথমেই দেখতে পারি যে ম্যাগনা কার্টা 1215 1215-তে সেখান থেকে আইডিয়াটা ড্র করা। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ফিফথ অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকা সেখানটার থেকেও এই রকমের আর্টিকেল 21-এর আইডিয়াটা ড্র করা। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি আর্টিকেল 40 সাবক্লস 4 অফ আইরিশ কনস্টিটিউশন, যেটা কি 1937-এ ড্র হয়েছিল, সেখান থেকেও যদি এই আইডিয়াটা আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি আসছে। তো আমরা যেই তিনটে জায়গার কথা বললাম, একটা ইউকে আইরিশ আইআর, আরেকটা হলো আমেরিকা, এখানটায় তিনটেই কিন্তু আর্টিকেল 21-এ খুব অনেক বেশি পাওয়ার দেওয়া আছে। তো এরকম অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টরা এই কথাটা বলে যে এই যে প্রসিডিয়ার এস্টাবলিশ বাই লটা যে বলা আছে, এটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে কিন্তু অনেক ডিবেট হয়েছিল যে প্রসিডিয়ার এস্টাবলিশ বাই লটা কি দেওয়া খুব দরকার, নাকি খালি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দিয়ে দিলেই হবে, রাইট টু পার্সোনাল লিবার্টি, তবে তার পাওয়ারটা আরো বড় হয়ে যাচ্ছে। কিন্তু সেখানটায় অনেক কনস্টিটিউশনাল মেকার্স অ্যান্ড ফোর ফাদার্সের এটা একটা ভাবনা ছিল যে এরকম যদি একটা অ্যাবসলিউট রাইট দিয়ে দিই তো আমাদের একটা নেসেন্ট ডেমোক্রেসির কোথাও না কোথাও একটা প্রবলেম হতে পারে। ড্রয়িং দি আইডিয়া ফ্রম আর্টিকেল 22। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এইটা কোথাও না কোথাও 19 থেকে বড় হয়ে যাবে, কারণ কি 19-এ যে ফ্রিডমটা দেওয়া আছে সেখানটায় কিন্তু এক্সেপশনসও দেওয়া আছে, রেস্ট্রিকশন দেওয়া আছে। কিন্তু 21-এ যদি প্রসিজিয়ার এস্টাবলিশ বাই লটা আমরা না বসাই তবে সেই পাওয়ারটা কোথাও না কোথাও অনেক বড় হয়ে যাচ্ছে। এবার কেন কি প্রথমে প্রসিজার এস্টাবলিশ বাই ল হয়েছে, তো আমরা দেখতে পারি পরের দিকে সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও এখান থেকে সরিয়ে একটা ব্রডার প্রসপেক্টিভ নেয়, যেখানে প্রসিডিয়ারাল পার্ট দেখলেই হবে না, সাবস্ট্যান্টিভ পার্ট দেখতে হবে। তো যখন সাবস্ট্যান্টিভ পার্ট আমরা দেখতে শুরু করি তখন এই রাইট টু লাইফের এটাকে একটা বড় আমব্রেলা হিসাবে দেখি। সেখান থেকেই একটা সাবসেট বেরিয়ে আসে রাইট টু ডাই উইথ ডিগনিটি। তো এই ইউথেনেশিয়াও কিন্তু কোথাও না কোথাও এই রাইট টু ডাই উইথ ডিগনিটি তার সাথে রিলেট করছে, যেটা কি এটা এনশিওর করছে যে দি স্পিরিট অফ স্যাংটিটি ইজ ইন ভায়োলেটেড বাই দি ফোর্স অফ অ্যাগনি অ্যান্ড এক্সিস্টেন্স। আপনার থাকতে ইচ্ছা করছে না, যে কাউ এক্স পার্সনের থাকতে ইচ্ছা করছে না, কিন্তু সেটা যদি ফোর্স বা অ্যাগনির মাধ্যম দিয়ে না হয়, তার যদি ডিগনিটি থাকে তার জীবনের প্রতি, আর সেই ডিগনিটাও যাতে অ্যাট দি এন্ড অফ হিজ অর হার লাইফ সেটা যেন মেনটেন থাকে। তো যখন ডিগনিটি আসছে
তো সেখানটায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একটা কনফ্লিক্ট আসছে, সেটা হলো বডিলি অটোনমি আর প্যারেন্টালিজম। আমরা জানি স্টেটকে কিন্তু অনেক পলিটিক্যাল থিওরিস্ট অ্যান্ড ফিলোসফিস্টরা বলেছে যে একটা ফাদার রোল প্লে করতে হবে, প্যারেন্টের রোল প্লে করতে হবে। তো একটা প্যারেন্টের ডিউটি কি থাকা উচিত, যে এই রকমের ইউথেনেশিয়াকে যাতে স্টপ করা যায়। তো সেখানটা দাঁড়িয়ে আবার একটা আমরা এথিক্যাল কনসার্ন এখানটা আবার এটা দেখব যে এইটা কি আপনার নিজের বডির উপরে অটোনমি, যে কারোর নিজের বডির উপরে অটোনমি, সে ডিসাইড করবে যে সে ডিগনিটি ওয়াইজ কিরকম করে বাঁচবে, আর ডিগনিটি দিয়ে কিরকম করে ডিগনিটি উইথ ডাই কিরকম করে মৃত্যু তাদের হবে, সেটা তাদের ডিসাইড করা উচিত, নাকি এখানটায় কোথাও না কোথাও স্টেট সেটাকে ডিসাইড করবে, আমরা সেটাও এখানটায় দেখবো। এবার যখন এখানটা আমরা দেখতে পাচ্ছি একটা ভার্সেস পার্ট আসছে, একটা অটোনমি পার্সোনাল ভার্সেস প্যারেন্টালিজম সোসাইটির ব্যাপার আসছে, তখন ওখানটা অটোমেটিক্যালি একটা এথিক্যাল কনসার্ন হয়ে যাচ্ছে। এথিক্যাল কনসার্ন কি, যেরকম আমি প্রথমেই আপনাকে বোঝাচ্ছিলাম যে স্যাংটিটি অফ লাইফ, যে লাইফ অ্যাট এনি কস্ট, জীবন চাই চাই যাই হয়ে যাক না কেন, তার কোয়ালিটি কিরকমই হোক না কেন, আমরা কোয়ালিটি নিয়ে খুব যাতে ফোকাস থাকি, নাকি এখানটায় কোয়ালিটি অফ লাইফ নিয়ে কথা বলা উচিত। কেন কি যখনই অটোনমি অ্যান্ড প্যারেন্টালিজম আসবে, তখনই আবার পরের একটা এথিক্যাল কনসার্ন হয়ে যাবে যে এটা কি স্যাংটিটি অফ লাইফ নিয়ে প্রশ্ন, নাকি কোয়ালিটি অফ লাইফ, যে জীবন বড় হওয়া উচিত না, ছোট হওয়া উচিত, কিন্তু মজার হওয়া উচিত। এইটা হলো এই যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের আর্টিকেলটা, সেটা হলো এইটা পুরো নিয়ে। তো আমি আপনাদেরকে একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড দিলাম এটার। এবার চলুন শুরু করি কনটেক্সট দিয়ে। কনটেক্সটটা কি বলছে, রিসেন্টলি একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট হয়েছে, জাজমেন্টের নাম কি, হরিশ রানা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানটা সুপ্রিম কোর্ট প্রথমবার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করেছে প্যাসিভ ইউথেনেশিয়ার, তার যে গাইডলাইন্সগুলো দিয়েছিল সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে, আর তার সাথে কিছু না আর কিছু প্রসিডিউরাল ক্ল্যারিফিকেশনসও করে দিয়েছে এখানটায়, যেখানটায় সে বলছে কোন কোন ক্ষেত্রে উইথড্রল করা যাবে ফ্রম লাইফ সাস্টেনিং ট্রিটমেন্ট থেকে। তো এইটার ব্যাপারে আরও আমরা প্রপারলি চলুন ইউথেনেশিয়া থেকে জেনে নিই। তো আমি যদি ইউথেনেশিয়া বলি, ইউথেনেশিয়ার মায়নে কি হতে পারে। তো ইউথেনেশিয়াটা গ্রিক ওয়ার্ড থেকে আসে। এটাকে যদি দুভাগে ভাগ করে দেখি, প্রথমে যদি দেখি ইউ আর থ্যানোস। তো ইউ গ্রিক ওয়ার্ডের মানে হলো গুড, আর থ্যান্টানস মানে হলো ডেথ। তো এখান থেকে ইউথেনেশিয়ার মানে কি দাঁড়াচ্ছে, আ গুড ডেথ। তার মানে গুড ডেথ মানে কি, অটোমেটিক্যালি ডিগনিটি দিয়ে মৃত্যু। তো যখন গুড ডেথ বলছি, তার মানে এটাও আমরা স্বীকার করছি যে এইখানটায় কিন্তু একটা কোথাও না কোথাও ইন্টেনশনালি এন্ডিং দি লাইফ উইদাউট পেন অ্যান্ড সাফারিং। তো যখন এরকম পেন আর সাফারিং ছাড়া যখন লাইফটাকে এন্ড করতে বলছি, তবে সেটা কোন কনসেন্টও তো লাগবে তার ভিত্তিতে, যে কার কনসেন্ট এখানটায় ম্যাটার করবে, যে লাইফটা যে এন্ড হবে সেটা কার কথাতে হবে। তো সেখানটা আমরা তিনটে ক্লারিফিকেশন দেখতে পারবো, একটা ভলেন্টারি, একটা নন ভলেন্টারি, একটা ইনভলেন্টারি। তো নন ভলেন্টারি আর ইনভলেন্টারির মধ্যেই মেন কনফ্লিক্টটা। তো সবার প্রথমে আমরা ভলেন্টারিটা দেখে নিই। ভলেন্টারি মানে ফ্রি উইল, এই ভলেন্টারি মানে ফ্রি উইল। তো ফ্রি উইল যখন আপনার কাছে থাকছে, তখন পেশেন্ট এক্সপ্লিসিটলি কনসেন্ট দিচ্ছে যে আমার এরকম এরকম সময় আমার এই এই জিনিসপত্র চাই। যদি পেশেন্ট সেই সেই তার জন্য সক্ষম না থাকে, যদি সে কোমাতে থাকে, তখন তার যাতে কোনো উইল থাকা উচিত, বা তার যাতে ফ্যামিলি বা গার্ডিয়ান সেটার ব্যাপারে ডিসিশন নেয়, সেটাকে আমরা বলবো নন ভলেন্টারি। অ্যান্ড অ্যাট লাস্ট ইনভলেন্টারি, যেটা পেশেন্টের উইলের এগেনস্টেই হচ্ছে, এখানটায় পেশেন্ট কিছু বলেই দেয়নি, তার উইলের এগেনস্টে হচ্ছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোথাও না কোথাও আমরা বলতে পারি যে এটা ইল্লিগাল, আর এটাকেই কিন্তু মার্ডার হিসাবে আমরা ট্রিট করি। তো আমাদের কিন্তু এখানটায় প্রবলেমটা হলো গিয়ে ভলেন্টারি আর নন ভলেন্টারি নিয়ে। কেন কি ইনভলেন্টারি তো কনসিডার হচ্ছেই না এখানটায়, হচ্ছে কনসিডার। কেন কি এই কেসটা ইজ নট অ্যাবাউট ভলেন্টারি। কেন কি ভলেন্টারি আর নন ভলেন্টারির মধ্যে কিন্তু ক্লিয়ার সেপারেশন আছে, কিন্তু আমরা যত আর্টিকেলটা পড়বো এটা বুঝতে পারবো নন ভলেন্টারি আর ইনভলেন্টারির মধ্যে এই সেপারেশনটা কোথাও না কোথাও ব্লার হয়ে যাচ্ছে। তো যদি ব্লার হয়ে যায়, চলুন তার ক্লিয়ার ডেফিনেশন অ্যাসপেক্টটা আমরা দেখে নিই। কি ফর্মে দেখব, অ্যাক্টিভ ফর্মে আর প্যাসিভ ফর্মে দেখব। অ্যাক্টিভ ফর্মে কি দেখব, অ্যাক্টিভ ফর্মে আমরা দেখব ইনভলেন্টারি, প্যাসিভ ফর্মে কি দেখব, নন ভলেন্টারি। তো অ্যাক্টিভ ফর্মে কি বলছে, যেটাকে পরিষ্কার মানা করা, ডিলিবারেট অ্যাকশন টু কজ ডেথ।
আপনারা জানেন আমরা যদি কাউকে মৃত্যু দিতে চাই সেটা কিন্তু সবসময় দণ্ডনীয় অপরাধ, সেটা কিন্তু ভুল জিনিস। কিন্তু whereas এই প্যাসিভ ইউথেনেশিয়া কি বলছে, কেন কি আপনি কোমাতে আছেন সেখান থেকে যাতে কোনো লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়, যাতে আপনার আবার আন্ডারলাইং স্পিরিটটা কি, ডিগনিটি টু ডাই, তার মানে রাইট টু ডিগনিটি, রাইট টু ডাই উইথ ডিগনিটি, সেই স্পিরিটটাকে কিন্তু প্যাসিভ ইউথেনেশিয়া আবার হোল্ড করছে। এর নেচারটা কি, এর নেচারটা হলো ডিরেক্ট ইন্টারভেনশন। আপনি ন্যাচারাল ফোর্সকে ভেঙে কোথাও না কোথাও ইন্টারভেন করে সেটাকে চেঞ্জেস নিয়ে আসছেন। whereas এইটার প্যাসিভের নেচার কি, সেটা ন্যাচারাল প্রসেসকে অ্যালাউ করছে যেভাবে ডেথটা আসে। থার্ড, আমরা যদি লিগাল স্টেটাস দেখি, এটা কিন্তু ইললিগাল, যেরকম আমি আপনাকে প্রথমেই বলছি এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এইটা কোথাও না কোথাও লিগাল আছে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স বা জুরিসডিকশন বা অবজারভেশনসের আন্ডারেই। এবার যদি এক্সাম্পল বলি, ইনজেকশন বাই লিথাল ড্রাগ, ধরুন কেউ একটা সুস্থ আছে, তাকে আমি একটা লিথাল এরকম কোনো ড্রাগ ইনজেক্ট করলাম, তার ভেতরে কোনো ওষুধ ইনজেক্ট করলাম যাতে তার মৃত্যু হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ ইউথেনেশিয়া হবে। আর প্যাসিভ ইউথেনেশিয়া কি হবে, ধরুন কোনো পেশেন্ট কোমাতে আছে আর তার জীবনে ফেরত আসার চান্সেসটা অনেকটাই কম, এই মুহূর্তে সে যদি ভেন্টিলেশনে থাকে আর ডক্টর যদি বলে দেয় যে চান্সটা খুব কম, এই রকমের পেনে তাকে আটকিয়ে রেখে খুব একটা দরকার নেই, তবে যে ভেন্টিলেশন সাপোর্টটা আমরা উইথড্র করি, টেনে নিই, এটাকেই আমরা বলি প্যাসিভ ইউথেনেশিয়া। যেখানটায় সুপ্রিম কোর্টের ক্লিয়ার জাজমেন্ট আছে যে অ্যাক্টিভ ইউথেনেশিয়া স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে অ্যাক্টিভ ইউথেনেশিয়া মানা করা যাবে না, whereas এই উইথড্রল অফ ট্রিটমেন্ট প্যাসিভ ইউথেনেশিয়া কিন্তু তার গাইডলাইন্সের আন্ডারে হবে। তো যদি হয় এই এই এর আইডিয়া, এর চারিদিকে চলুন আমরা কিছু কনস্টিটিউশনাল আর লিগাল প্রভিশনস দেখে নিই। যেরকম কনস্টিটিউশনাল প্রথমে আমি বলছিলাম আর্টিকেল 21, যেখানটা আমরা রাইট টু লাইফ আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রাইট টু পার্সোনাল লিবার্টি। এবার রাইট টু লাইফের মধ্যেই আমরা একটা সাব পার্ট কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি, রাইট টু লিভ উইথ ডিগনিটি। এবার রাইট টু লিভ উইথ ডিগনিফাইড লাইফ, সেটা কিন্তু কিছু কিছু সার্কামস্ট্যান্সেসে রাইট টু ডিগনিফাইড ডেথও ইনকর্পোরেট করে। কেন কি, যখন আপনি তাদেরকে, যেরকম প্রথমেই আমি বলেওছি যে যখন আপনি তাদেরকে রাইট টু লাইফ দেবেন, যখন এটা একটা ব্রডার আমব্রেলা ক্রিয়েট করবেন, তার মধ্যে কিন্তু একটা সাবস্ট্যান্টিভ রাইট এটাও থাকবে তার, যাতে তার ডিগনিফাইড ডেথের তার উপরে কন্ট্রোল থাকে। সেকেন্ড, আমরা হাইকোর্টের একটা আর্টিকেল দেখবো, আর্টিকেল 226। এখানটায় হাইকোর্টকে রিট পাওয়ার দেওয়া হয়েছে, ইস্যু রিট। কোন ভিত্তিতে রিট করতে পারবে, যেখানটায় ও ফার্স্ট পয়েন্ট অফ আপিল, এই রকমের যদি প্যাসিভ ইউথেনেশিয়া করতে হয়, তখন ফ্যামিলি যদি রিলিফ চায় তখন হাইকোর্টের কাছে সে যেতে পারবে প্রথমেই। অ্যান্ড অ্যাট লাস্ট, আমরা যদি ভারতীয় ন্যায় সংহিতা, সেটার মধ্যে যদি সেকশন 100 অ্যান্ড 101 দেখি, সেখানটা আমরা দেখেছি এই রকমের অ্যাক্টিভ ইউথেনেশিয়া, যেটাকে প্রথমেই বলছিলাম, সেগুলোকে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি হিসাবে তার উপরে চার্জেস আছে। 100 তো সেকশন 100-এ বলছে দিস ইজ কালপিয়েবল হোমিসাইড, অ্যান্ড or in section 101, যেখানটায় it is termed as murder or equivalent to murder. তো BNS section 100 and 101 reaffirms the fact that active euthanasia কিন্তু is still illegal irrespective of the fact যে তার এগেনস্টে কোনো পানিশমেন্ট অবজার্ভ করা আছে কি নেই, রিটার্ন আছে কি নেই, দ্যাট ইজ ইলিগাল অ্যাজ উই স্পিক। whereas passive euthanasia কিন্তু লিগাল in certain circumstances and under the supervision of the honorable court, higher courts. এরপরে চলুন আমরা দেখে নিই যে যখন কনস্টিটিউশনাল আইডিয়াটা পেয়ে গেলাম আর লিগাল আইডিয়াটা পেয়ে গেলাম, আমরা চলুন এবার কিছু জুডিশিয়াল প্রসিডিং, যেরকম বলছিলাম যে এটা তো একদিনে ডিসাইড হয়নি, কেন কি আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে এখানটা অলরেডি আর্টিকেল 21-এর সাথে প্রসিডিয়ার এস্টাবলিশ বাই ল অ্যাটাচ করা আছে। তো যদি প্রসিডিয়ার এস্টাবলিশ বাই ল অ্যাটাচ করা থাকে, তবে নিশ্চয়ই এটা প্রথম থেকেই কনস্টিটিউশনে ছিল না। তো জাজমেন্ট কিরকম কিরকম করে ইভলভ করেছে চলুন সেখানটাও দেখি। আমরা সেখানটায় 5টা জাজমেন্ট দেখব। প্রথম জাজমেন্ট দেখব মারুতি দুবাই ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এখানটার হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট এইটা বলে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু ডাই। যেরকম আমরা বলছিলাম যে রাইট টু লাইফ যদি একটা বড় আমব্রেলা হয়, তার মধ্যে একটা সাবসেট হওয়া উচিত রাইট টু ডাই। কিন্তু এই রকমের জাজমেন্ট
10 বছর, এক ডিকেডও স্ট্যান্ড করেনি। কেন কি আমরা 1996-এ আরেকটা জাজমেন্ট দেখতে পারি, কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেখানটায় সুপ্রিম কোর্ট এই দুবালের জাজমেন্টটাকে রিভার্স করে দেয়। রিভার্স করে এই কথাটা বলে যে আর্টিকেল 21 প্রোটেকশনের কথা বলছে, সেটা কোনো সময় এক্সটিংশনের কথা বলছে না। তো যেখানটায় আমরা দেখতে পারি প্রথম যে একটা এথিক্যাল কনসার্ন ছিল অটোনমি ভার্সেস প্যারেন্টালিজম, আমরা দেখি প্রথম জাজমেন্টটা কোথাও না কোথাও অটোনমিতে বেশি এমফ্যাসিস দিচ্ছিল, হাইকোর্টের জাজমেন্টটা মহারাষ্ট্রার। কিন্তু যখন আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখি ইন কেস অফ কর, তখন আমরা দেখতে পারি যে সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও এটা রিএফর্ম করে দিচ্ছে যে সোসাইটি বা স্টেটের কিছু মোরাল অব্লিগেশন আছে টুয়ার্ডস ইটস সিটিজেন, আর যেখানটায় সে যাতে একটা প্যারেন্টের মতন অ্যাক্ট করুক আর সুপারভাইজ করুক যে এই রাইট টু লাইফ যেটাকে খুব কষ্ট করে পাওয়া, সেটাকে যাতে ওয়েস্টেড না করে দেওয়া হয় রাইট টু ডিগনিফাইড ডেথের আন্ডারে। আমরা তার অনেক বছর পরে আরেকটা কেস দেখতে পারি, অরুণা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2011, যেখানটা আমরা দেখি সুপ্রিম কোর্ট প্রথমবার নিজের লাস্ট রিভার্স জাজমেন্ট থেকে একটু কমন গ্রাউন্ডে এসে প্যাসিভ ইউথেনেশিয়াকে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে অ্যাপ্রুভ করেছে। সেটাও কিরকম, যেরকম আর্টিকেল 226-এর আন্ডারে দেখছিলাম, হাইকোর্টের অ্যাপ্রুভেলের আন্ডারে। নেক্সট আমরা একটা কেস দেখি, কমন কজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2018, যেখানটায় আবার এইটাকে রিএফর্ম করা হয় যে রাইট টু ডাই উইথ ডিগনিটি ইজ আ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ইট লিগেলাইজেস লিভিং উইল। লিভিং উইল মানে আপনি আগের থেকেই ধরুন ঠিক করে দিলেন যে এরকম এরকম যদি সার্কামস্ট্যান্সেস আসে, তবে যাতে আমাকে এই রকমের কষ্ট থেকে না যেতে হয়, আর আমি যাতে একটা ডিগনিফাইড ডেথ পাই। তো এই লিভিং উইলকেও কোথাও না কোথাও সেই জাজমেন্ট 2018 জাজমেন্ট লিগালাইজ করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাকে কোথাও না কোথাও ফান্ডামেন্টালের রাইটের আর্টিকেল 21-এর সাথে হুক করে দিচ্ছে, একদম প্রপার সিমেন্টেড হুক। আর সেটাকেই আবার রিএফার্ম আর ক্ল্যারিফিকেশন আমরা হরিশ রানার কেসে দেখতে পারি, যেটা 2026 একদম রিসেন্ট জাজমেন্ট, যেখানটায় সুপ্রিম কোর্ট আবার কনফার্ম অ্যান্ড রিএফার্ম করছে যে ক্লিনিক্যালি অ্যাসিস্টেড নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন এই রকমের যদি কোনো কেসেস থাকে, সেখানটায় যাতে প্যাসিভ ইউথেনেশিয়া অ্যাপ্লিকেবল হয় মেডিকেল সার্কামস্ট্যান্সেসের গ্রাউন্ডে, আর উইথড্রয়াল অফ লাইফ যাতে পসিবল হয়, যাতে আবার আন্ডারলাইং আইডিয়া কি রাইট টু ডাই উইথ ডিগনিটি সেটা যাতে এনশিওর হয়, মৃত্যুটা যাতে ডিগনিফাইড হয়, সেটা যাতে রিএস্টাবলিশ হয়। তো আমরা জাজমেন্টের ইভলভেশন দেখলাম, আমরা তার কনস্টিটিউশনাল লিগ্যাল ব্যাকিং দেখলাম, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, কনটেক্সট দেখলাম। এবার চলুন আমরা দেখিনি এই যে আইডিয়া, দি আর্গুমেন্ট অফ ইউথেনেশিয়া, সেটার পজিটিভ আর নেগেটিভ কি। কেন কি প্রশ্নতে যদি আপনি দেখেন, এটা বলছে ইভলভিং ইন্টারপ্রিটেশন। তো রাইট অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট সেটাকে ডিসকাস যখন করতে হবে, তখন আপনাকে ডবল প্রসপেক্টিভ, দু সাইডের প্রসপেক্টিভ দিতে হবে। যে প্রো চয়েস যারা মানছে যে এই রকমের প্রসপেক্টিভ ভালো, ইউথেনেশিয়া ভালো, তার কি পয়েন্ট, আর যারা যারা মানছে যে এটা ভালো না, তাদের কি পয়েন্ট, আর অ্যাট লাস্ট আমরা একটা যাতে ব্যালেন্স ওয়ে ফরওয়ার্ড আর কনক্লুশন ড্র করতে পারি। তো প্রথমে যদি ডিবেটটাকে প্রো চয়েসের আন্ডারে আমরা দেখি, প্রো চয়েস মানে হলো যারা ইউথেনেশিয়ার ফরে কথা বলছে, সেখানটা আমরা দেখতে পারি যে রাইট টু, যেরকম আমাদের বোন অফ কন্টেনশন আর্টিকেল 21 রাইট টু ডাই, রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু ডিগনিটি, যেরকম 2018-তে 26-এ বলে দিয়েছে, এটা সিমেন্টেড করে দিয়েছে। তো এর জন্য যাতে প্রলং সাফারিংটাকে কোথাও না কোথাও চ্যাম্পিয়ন বা সেলিব্রেট না করা হতে পারে, করা উচিত, তার জন্য এটা একটা ইউথেনেশিয়াটা, প্যাসিভ ইউথেনেশিয়াটা খুব দরকার। সেকেন্ড, আবার আন্ডারলাইং স্পিরিট, যদি বডি অটোনমির কথা বলি, যে একটা ইন্ডিভিজুয়ালের তো এটা রাইট হওয়া উচিত যে সে ডিসাইড করবে তার বডির কি দরকার। তো সেখানটায় দাঁড়িয়ে বডিলি অটোনমির আন্ডারেও দেয়ার সভরেনিটি ওভার দেয়ার বডি শুড বি রিঅ্যাফার্মড অন দি ফ্যাক্ট যে এটা তাদের হাতেই থাকা উচিত, অ্যান্ড স্টেট শুড নট প্লে আ প্যারেন্টালিজম রোল। থার্ড, আমরা যদি দেখি এটা কোথাও না কোথাও ইজ টু এন্ড আ সাফারিং লাইফ, ফ্রুটাইল লাইফ, যেই লাইফের যার পরে আমরা জানি যদি কোমাতে থাকে, তার কোনো এরকম কেসেসে হতেও পারে যে তার কোনো লাইফ ইন দি সেন্স অফ সেলিব্রেটেড লাইফ থাকবে না। তো সেই রকম কেসে যখন মেডিকেশন
হেল্প করতে পারবে না। তো এই রকমের মডার্ন মেডিকেশন নিয়ে যেতে বায়োলজিক্যাল লাইফকে প্রলং না করে রাখা উচিত জাস্ট বিকজ অফ মেরি এক্সিস্টেন্স। খালি এক্সিস্টেন্সটাকেই রাখার জন্য সেটাকে যাতে প্রলং পেনের মাধ্যম দিয়ে এই জিনিসটা মিনিংলেস হয়ে থাকবে। এর সাথে কিন্তু কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ রিসোর্স অ্যালোকেশনের একটা প্রবলেম ইন্ডিয়াতে। কেন? কেন কি আমরা অলরেডি জানি যে পেশেন্ট টু বেড রেশিও হসপিটালে সেটা কিন্তু অলরেডি শর্টেজে আছে ইন্ডিয়াতে। তো সেখানটায় দাঁড়িয়ে এরকম একটা ইকোনমিক প্রসেস, সেটাকে যদি বারবার টার্মিনালি আর যারা ইল আর ব্রেন ডেড পেশেন্ট তাদেরকে যদি রাখা হয় তো অটোমেটিক্যালি বার্ডেন বাড়বে ইনফ্রাস্ট্রাকচারের উপরে। আর অ্যাট লাস্ট আমরা কোথাও না কোথাও দেখছি যে বুদ্ধার যে কম্প্যাশন, দি আইডিয়া অফ কম্প্যাশন, সেটা কোথাও না কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছে ক্রুয়ালিটির আন্ডারে। যদি এই রকমের প্যাসিভ ইউথেনেশিয়া না দেওয়া হচ্ছে, কেন কি আপনি জাস্ট টু সেলিব্রেট হিজ অর হার লাইফ আপনি হতে পারে ক্রুয়ালিটি করছেন। আপনি বায়োলজিক্যাল ইন্টারভেনশন আর মডার্ন টেকনোলজিসের মাধ্যম দিয়ে কোথাও না কোথাও লাইফটাকে আরও বাঁচিয়ে রাখতে চাইছেন, আরও প্রলং করতে চাইছেন, যেটা কি আমরা ফ্রুটফুল হিসাবে নাও ধরতে পারি, অ্যাক্টিভ লাইফ হিসাবে নাও ধরতে পারি, ন্যাচারাল লাইফ হিসাবে নাও ধরতে পারি। তো এটা তো আমরা ফরের জন্য দেখলাম। চলুন দেখি তার কিছু কনসার্নস দেখে নিই। কনসার্নসের মধ্যে যারা প্রো লাইফ পার্সপেক্টিভ দিচ্ছে, প্রো লাইফ পার্সপেক্টিভ তার মানে এই রকমের প্যাসিভ ইউথেনেশিয়া যাতে না হোক। প্রথমে বলে দিচ্ছে এইটা কিন্তু খুব স্লিপারি স্লোপ। কেন? কেন কি এই রকমের ক্লজ কিন্তু যদি একবার লিগালাইজড হয়ে যায় তবে কিন্তু রিলেটিভস আর ফ্যামিলি কিন্তু মিসইউজ করতে পারবে। কেন কি আমরা জানি যে মোস্ট অফ দি লোয়ার কেসেস, in the lower cases most of the cases are related to land and property. তো প্রপার্টি অ্যান্ড ল্যান্ড রিলেটেড ডিসপিউট যেগুলো 20 ইয়ার্স প্রলং ভাবে চলে, সেখানটায় কিন্তু এই রকমের একটা হিডেন ইন্টেনশন কিন্তু থাকতেই পারে বিহাইন্ড দ্য পার্সনস প্যাসিভ ইউথেনেশিয়া। সেখানটায় সেকেন্ডলি আমরা স্যাংটিটি অফ লাইফকে কোথাও না কোথাও হার্ম করছি। কেন কি লাইফ তো আমাদের হাতে না। যখন লাইফটা আমাদের হাতে না, সেটা যখন অনেক রিলিজিয়াস আর এথিক্যাল ফ্রেমওয়ার্কে মানছি যে এটা একটা স্যাক্রেড গিফট, তো এইটাকে কেড়ে নেওয়ার অধিকারও তো আমাদের কাছে নেই। থার্ড, আমি যদি মেডিকেল এথিক্স থেকে ড্র করি, যারা যারা ডক্টরস আছে, ডক্টরসরা একটা ওথ নেয়, যেই ওথটার নাম হলো হিপোক্রেটিক ওথ। সেই ওথটা তো এই কথাটাই বলে যে ফার্স্ট ডু নো হার্ম অ্যান্ড ট্রাই ইউর লেভেল বেস্ট। ট্রাই ইউর লেভেল বেস্ট ইন দি সেন্স অফ উইথ দি পেশেন্ট, যতটা তাকে সাফারিং লেস করা যেতে পারে। তো সেখানটা দাঁড়িয়ে এই প্যাসিভ ইউথেনেশিয়া তো কোথাও এই হিপোক্রেটিক ওথের সাথে তো অ্যালাইন দেখতে পাচ্ছি না। সেকেন্ড লাস্ট, আমরা যদি এরকম করেও দেখি পার্সপেক্টিভটাকে যে এটা তো পেলিয়েটিভ কেয়ার গ্যাপও হতে পারে, যে কেন কি আমাদের কাছে মডার্ন টেকনোলজিস নেই, তার জন্য আমরা তাদেরকে সেই পেশেন্টসগুলোকে বাঁচাতে পারছি না। তো বাঁচাতে না পারলে দি বেস্ট উই ক্যান ডু ইজ টু ওয়েট ফর এনি মিরাকল অর মেডিকেল ইন্টারভেনশন, যেখানটায় যেটা আজকে মনে হচ্ছে পসিবল না। কেন কি এক সময় তো মনে হয়েছিল যে টিউবারকুলোসিস থেকে, টিবি থেকে বেঁচে আসা সম্ভব না। তো তখনের লোকেদের তো এটাও তো মনে হতে পারে যে যাদের যাদের টিবি হচ্ছে তাদেরকে যাতে প্যাসিভ ইউথেনেশিয়া দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা জানি যে আজকের রিয়ালিটি টিবি কিন্তু এরকম বড় কিছু না। তো সেখানটা দাঁড়িয়ে তো এরকম প্যাসিভ ইউথেনেশিয়া আইডিয়া তো ফলসিফাই হয়ে যাচ্ছে, সেটা তো একটা কংক্রিট এভিডেন্সই পাচ্ছি না। অ্যান্ড অ্যাট লাস্ট ওখান থেকে যদি আমরা একটা আইডিয়া ড্র করি যে এখানটা কোথাও না কোথাও যদি 1%ও চান্স থাকে একটা পেশেন্টের রিকভারির, সেটাকেই যাতে হোপ হিসাবে দেখা হয় আর মিরাকেলের যাতে ওয়েট করা হয়। কেন কি আ লাইফ ওয়ান্স গন ইজ গন, ক্যান নেভার বি রিভার্সড। আমাদের কাছে সেই টেকনোলজি নেই। তো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হোয়াট উই ক্যান ডু বেস্ট ইজ উই ক্যান ওয়েট ফর দ্য মিরাকল টু হ্যাপেন or wait for their medical intervention to happen in form of miracle again. তো আমরা পজিটিভ আর নেগেটিভ দেখলাম। অ্যাট লাস্ট যদি আমাদেরকে একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করতে হবে, কেন কি আমরা তো এইভাবে পজিটিভ আর নেগেটিভ বলে ছেড়ে দিতে পারবো না। তো যদি ব্যালেন্স একটা কনক্লুশন ড্র করার আগে যদি ওয়ে ফরওয়ার্ড দেখি, তো ওয়ে ফরওয়ার্ডেও আবার আমরা 5টা পয়েন্টে ওয়ে ফরওয়ার্ড দেখব। এখানটায় দেখব যে এন্ড অফ লাইফ কেয়ার যাতে কম্প্রিহেন্সিভ থাকে, যেখানটায় এই সুপ্রিম কোর্ট বারবার বলছে এই রকমের প্রবলেম কিন্তু লেজিসলেচার দিয়েই ব্রিজ হবে, আর সুপ্রিম কোর্টের প্রোঅ্যাক্টিভ স্টেপস দিয়ে হবে না। কেন কি লেজিসলেটিভ ভ্যাকিউম আছে এই রিলেটেড। তো এইটার চারিপাশে যাতে প্রপার লেজিসলেচার একটা অ্যাক্ট নিয়ে আসা হয়,
সেকেন্ড, আমরা যেরকম প্যালিয়েটিভ কেয়ারের কথা বলছিলাম, যাতে ইউনিভার্সাল প্যালিয়েটিভ কেয়ার থাকে, যেখানটায় রাইট টু ডাই উইথ ডিগনিটি কে যাতে রাইট টু কোয়ালিটি অফ প্যালিয়েটিভ কেয়ারের সাথে ইনক্লুড করা হয়। সেটা কি করে হবে? আয়ুষ্মান ভারতের মাধ্যম দিয়ে। থার্ড, আমরা যাতে ডিজিটাইজেশন করি, যখন এই রকমের হার্ডেল যদি আসে তখন যাতে ফ্যামিলিকে বা ডক্টরসদের কাছে যাতে সিমলেস ডেটা থাকে, যাতে তারা এই রকমের লিভিং উইল বা কোনো কমপ্লিকেশনস বা এনি প্রবলেমসগুলোকে যাতে রিয়েল টাইম ডেটাতে কম্পেয়ার করে একটা হোলিস্টিক আইডিয়া পাওয়া যায়, যাতে এই রকমের প্রবলেম যাতে পরে না আসে যে ডেটা কম্পিটেন্সি বা ডেটার অভাবের জন্য আমরা রাইট ডিসিশন নিতে পারি না, এটা লাইফ চলে গেছে। তার সাথে যদি লেজিসলেচার করা হয়, লেজিসলেটিভ ভ্যাকিউম থেকে অ্যাক্ট যদি আনা হয়, তবে স্ট্যান্ডার্ডাইজেশনও দরকার এরকম একটা মেডিকেল প্রোটোকলের ক্ষেত্রে। যেরকম সুপ্রিম কোর্ট বলেছে 226 আন্ডার হাইকোর্টের কাছে যাবে, প্রসিডিয়ার যাতে আরও ক্ল্যারিফাই হয়, যেটা এইবার হরিশ রানার ক্ষেত্রে হয়েছে। কিন্তু দেয়ার ইজ স্টিল আ স্কোপ, যেখানটায় পরিষ্কার বলে দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে উইথড্রল হবে, কিন্তু আমরা জানি দেয়ার আর স্টিল প্লেসেস ওয়্যার দি অ্যান্সার ইজ আনহার্ড, দি অ্যান্সার ইজ স্টিল ব্লাড। তো এই রকমের অ্যান্সার যেগুলো ব্লাড, সেগুলো যাতে আবার লেজিসলেটিভ অ্যাকশনস দিয়ে যাতে সেই ভ্যাকিউমটাকে ফিল আপ করা হয়। অ্যান্ড অ্যাট লাস্ট, এই রিলেটেড যাতে একটা পাবলিক অ্যাওয়ারনেস হয়। আমরা জানি এই লিভিং উইলের কনসেপ্টটা, এটা কোথাও না কোথাও কিন্তু আরবানের মধ্যেই সীমিত, আর খুব একটা নিশ সোসাইটির মধ্যেই আছে, সোসাইটির সব পার্টের মধ্যে কিন্তু তারা জানে না। তো এই রকমের একটা কনসেপ্ট এর ব্যাপারে অ্যাওয়ারনেস থাকা কিন্তু লোকেদের খুব দরকার, স্পেশালি ইন রুরাল এরিয়াস। তো অন দিস নোট, আমরা যদি একটা ব্যালেন্সড কনক্লুশন ড্র করি, আবার দি আইডিয়া আমরা ফিলোসফিতে আবার নিজেদেরকে ড্র করব, যেখানটায় ইন্ডিয়া দো স্যাংটিটি অফ লাইফ থেকে কোয়ালিটি অফ লাইফে আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো কোয়ান্টিটি টু কোয়ালিটি, যে বড় হওয়া উচিত না সুন্দর হওয়া উচিত, সেখানটায় শিফট করছে, যে বড় থেকে সুন্দরের দিকে শিফট করছে। কিন্তু এইটার সাথে কিন্তু কনস্টিটিউশনাল এমপ্যাথি খুব দরকার, দি আন্ডারস্ট্যান্ডিং দি রিয়েল প্রবলেম, দি রিয়েল কজ, দি রিয়েল সরো বিহাইন্ড ইট। তার জন্য একটা লেজিসলেশন আর তার সাথে জুডিশিয়াল গাইডলাইন্স কিন্তু খুব দরকার, ইন দি প্রেজেন্স অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস ইনস্টিটিউশনাল, সো দ্যাট এই রকমের ক্রিটিক্যাল কনটেক্সটগুলোকে, যেখানটায় ডিগনিটি অফ লাইফের কথা বলা হচ্ছে, সেখানটায় যাতে হ্যাফাজেডলি কারোর লাইফ না চলে যায়। অন দিস নোট, আমি এই ভিডিওটাকে এখানটাই এন্ড করছি। আমি কোশ্চেনে আবার ফেরত আসবো। দেখুন তো এই প্রশ্নটা এবার সলভ করা যাচ্ছে নাকি আরো বেটার। প্রশ্ন কি বলছে? The recognition of right to die with dignity reflects the evolving interpretation of Article 21. I hope now you understand Article 21 কেন খুব important of the Indian Constitution. And discuss in the light of recent Supreme Court judgment. খালি recent light of Supreme Court judgment বলেছে বলেই যে আপনি হরিশ রানার কথা বলবেন না, আপনি কিন্তু পাসিং রেফারেন্সেস কমন কজের কথাও বলতে পারেন, আনোনা শাহবাগের কথাও বলতে পারেন, আপনি করের ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের কথাও বলতে পারেন। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আপনি কোথাও না কোথাও আপনি মহারাষ্ট্র হাইকোর্টেরও জাজমেন্টের কথা বলতে পারেন। এটা ডিপেন্ড করছে যে আপনি কতটা কমফোর্টেবল ইন রাইটিং অল দোজ। অ্যান্ড অ্যাট লাস্ট, যেরকম বলছিলাম, ডিসকাস ইন দি লাইট অফ রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন ইউথেনেশিয়া। তো আই উড আর্জ যে আপনারা এই ভিডিওটা দেখার পরে এই প্রশ্নটার অ্যান্সার লিখে পজিটিভলি রাইস আইএস ওয়েবসাইটে জমা দিন, আর তার একটা পজিটিভ ফিডব্যাকও নিন। অ্যান্ড অ্যাট লাস্ট, আপনারা যারা যারা ভাবছেন যে আপনারা মেন্স বাংলাতে লিখবেন, তাদের জন্য আমাদের কাছে ইকুয়ালি রিসার্চড বাংলা মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবল রাইস আইএস এর সাইট থেকে, যাতে আপনাদের কনসেপ্ট আর লার্নিংয়ের মাঝখানে যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকুক। অন দিস নোট, আই উড সে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, share this video, subscribe to Raisa YouTube channel and share this video with your friends and family, যাতে তারাও এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ুক। So keep preparing, stay safe. Thank you.